নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। কথা দিয়েছিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী। মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। ইডির পর এবার সিবিআই মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে খুব দ্রুত জেলমুক্তি নাও হতে পারে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দল নেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ফের নিম্নচাপের চোখ রাঙানি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। কথা দিয়েছিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে। বাঙালি বিদ্বেষের আবহে আগেই সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী। কথা দিয়েছিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে। বাঙালি বিদ্বেষের আবহে আগেই সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে। তারা ফিরে শ্রমশ্রীতে আলাদা করে নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাওয়া যাবে। 1 বছর পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। কাজ না পাওয়া পর্যন্ত এই আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী। এ হলো অনেকটা উৎসাহ ভাতা। বাংলা শ্রমিকদের রাজ্যে ফিরে আসার জন্য উৎসাহ দিতে এই প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম 1 বছর প্রতি মাসে 5,000 টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা। তারা স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। কারো পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদান পাবেন। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। তাছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেও অন্তর্ভুক্ত করা হবে তাদের। প্রাথমিকভাবে বাংলার 22,40,000 শ্রমিক যারা ইতিমধ্যেই সরকারি পোর্টালের নাম নথিভুক্ত করেছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের রূপায়ণ ও কার্যকারিতা সরাসরি নজরদারি করবেন রাজ্যের মুখ্য সচিব। শ্রমশ্রী প্রকল্পকে পরিযায়ী শ্রমিকদের জন্য ঘরে ফেরা সেতু বলেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, এই শ্রমিকরাই আমাদের গর্ব। তাদের সম্মান রক্ষায় রাজ্য সরকার সব রকম ব্যবস্থা নেবে। তবে বিরোধীরা এই প্রকল্পের ব্যাপারে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিজেপির মুখপাত্র সজল ঘোষ বলেন, এও একটা স্ক্যাম হতে চলেছে। প্রথম কথা হলো, 22 লক্ষ লোক বাংলায় ফিরে করবে কি? কাজের সুযোগই তো তৈরি করতে পারেনি বর্তমান সরকার। দেখা যাবে এই টাকা ভূতে লুটে খাচ্ছে, ঠিক যেমন 100 দিনের কাজে ভুয়ো জব কার্ডে টাকা লুট হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। 22 আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল সূত্রে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রীও রেলের ওই উদ্বোধনের অনুষ্ঠানে থাকবেন। আগামী শুক্রবার 22 আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের অনুষ্ঠানে না যাওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। সেগুলি হল, প্রথমত, বাংলা ভাষা ও বাংলাভাষী ভারতীয় বাঙালিদের ওপর ভিন রাজ্যে ভাষা সন্ত্রাসের অভিযোগ উঠেছে বিজেপি তথা কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের মদতে। এর প্রতিবাদে চলছে আন্দোলন। এই পরিস্থিতিতে ওই কেন্দ্রীয় সরকারের কর্তাদের সঙ্গে এক আসনে বসতে চান না মুখ্যমন্ত্রী। বাংলার প্রতি আর্থিক বঞ্চনার পাশাপাশি এখন ভাষা সন্ত্রাস চলছে কুৎসিতভাবে।
দ্বিতীয়ত, রেলের এই প্রকল্পগুলি সবই রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা করা। অর্থ বরাদ্দও তিনিই করেছিলেন। এতদিন ধরে ঢিলে গতিতে কাজ করে এখন ভোটের আগে উদ্বোধন করে নিজেদের নাম লেখাতে চাইছে বিজেপি। সেখানে স্রেফ একটা চিঠি পাঠিয়ে রুটিন আমন্ত্রণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। বাংলায় রেলের অনেক বড় বড় কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মানুষ সেসবের সুফল পাচ্ছে। আবার তার শুরু করা বহু প্রকল্প কেন্দ্রের দোষে বাংলা বিরোধী চক্রান্ত সহ একাধিক আপত্তিকর ঘটনার জেরে নষ্ট হয়েছে। এখন তার সময় শুরু কিছু কাজ এতদিন দেরির পর ২৬-এর ভোটের আগে উদ্বোধন করাচ্ছে বিজেপি। তৃতীয়ত, এর আগে সাংবিধানিক পদকে সম্মান দিয়ে কেন্দ্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বিজেপি সমর্থকরা সেখানে সরকারি অনুষ্ঠানকেই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা, অপমানজনক আচরণ করেছিলেন। যে অনুষ্ঠানে যেটা মানানসই নয়, সস্তা রাজনীতি করতে গিয়ে সেই সবই করেছিল বিজেপি। এরা জানে না কোন অনুষ্ঠানে কি রীতি, ফলে তাদের নতুন করে সেই ধরনের আপত্তিকর, নিন্দনীয় কাজের সুযোগই দেওয়া হবে না। বস্তুত বাংলার বিরুদ্ধে বিজেপির যাবতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্ত এখন সব সীমা লঙ্ঘন করছে, বাংলার মানুষ স্পষ্ট বুঝতে পারছেন। এ রাজ্যে যেহেতু বিজেপি ভোটে পরাজিত হয়, তাই বাংলাকে বঞ্চনা, প্রাপ্য টাকা বন্ধ, এসব বিভিন্ন প্রতিহিংসার রূপায়ণ পদক্ষেপ তো ছিলই, এখন যোগ হয়েছে বাংলা ভাষার প্রতি সন্ত্রাস। বাংলা বললেই তাকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। অনুপ্রবেশ রোখার দায় কেন্দ্রের, অথচ অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে নির্মমভাবে হয়রান করা হচ্ছে বাংলাভাষী ভারতীয় বাঙালিদের। এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের যা করণীয় তা করছে। তৃণমূল কংগ্রেস সংসদে এবং রাজপথে এই নিয়ে আন্দোলনে। এমন অবস্থায় রেলের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির চিত্রনাট্যে অন্তর্ভুক্ত হবে না বাংলার মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। দরিদ্রদের রোজগারের জন্য সরকারি প্রকল্প ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। এই মামলা গ্রহণ করা হয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। ফের বাংলা বিরোধিতার নিদর্শন দেখালো কেন্দ্র। দরিদ্রদের রোজগারের জন্য সরকারি প্রকল্পের ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছিল তাতে যথেষ্ট ভৎসনা করে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল আমজনতার কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে, আগস্ট থেকেই চালু করতে হবে ১০০ দিনের কাজ। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। এই মামলা গ্রহণ করা হয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। সোমবার এক সাংবাদিক বৈঠক থেকে এর তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সরকার হাইকোর্টের নির্দেশ মানছে না, কারণ তারা চায় না বাংলার গরিব মানুষেরা টাকা পাক। এই জন্যই আমরা বলি এরা জনবিরোধী, বাংলা বিরোধী সরকার। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তার দাবি, লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। ওই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে যদি সত্যি এসআইআর করতে হয়, আগে লোকসভা ভাঙো। ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত নতুন নয়। গত ৩ বছর ধরেই মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম প্রকল্পের অধীনে দিনমজুরির কাজের অর্থ পাচ্ছে না বাংলা। বকেয়ার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। এ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবরই সোচ্চার হয়েছে। শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগে বহু প্রতিবাদ করেছে তৃণমূল। এমনকি দিল্লির দরবারে গিয়েও দাবি পেশ করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু জনমুখী প্রকল্প চালু রাখার স্বার্থে তৃণমূলের যাবতীয় প্রচেষ্টা কার্যত ব্যর্থ করেছে কেন্দ্রের একগুঁয়েমি। ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের পাল্টা অভিযোগ, বিভিন্ন জেলায় এই কাজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, তাই টাকা আপাতত বন্ধ। এ নিয়ে কলকাতা হাইকোর্টের রাজ্য সরকারের একটি মামলার ভিত্তিতে মাস ২ আগে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র। তবে ১০০ দিনের কাজ আবার শুরু করতে হবে। সমগ্র প্রকল্প কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যাবে না। এই কাজের মাধ্যমে দরিদ্র সীমার নিচে থাকা বহু মানুষের রোজগার হয়। জনস্বার্থে এই কাজ চালু রাখা জরুরি। আগস্টের ১ তারিখ থেকে সেই কাজ চালুর নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু মাসের ১৫ দিন পেরিয়ে গেলেও কাজ চালু হয়নি। উপরন্তু সোমবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। এখন দেখার শীর্ষ আদালতে এই বিষয়টি নিয়ে শুনানিতে কি উঠে আসে। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচন কমিশনের নতুন নিয়মে বুথে ভোটারের সর্বোচ্চ সীমা ১৫০০ থেকে কমে দাঁড়ালো ১২০০। এর ফলে পশ্চিমবঙ্গে প্রায় ১৩,৮১৬টি নতুন বুথ তৈরি হতে চলেছে। বর্তমানে রাজ্যে বুথ সংখ্যা ৮০,৬৮১, যা বেড়ে হবে ৯৪,৪৯৭। মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর ইতিমধ্যেই এই প্রস্তাব রাজনৈতিক দলগুলির হাতে পৌঁছে দিয়েছে।
নির্বাচন কমিশনের নতুন নিয়মের জেরে বুথে ভোটারের সর্বোচ্চ সীমা বদলের জেরে পশ্চিমবঙ্গে বাড়তে চলেছে প্রায় 13,816টি ভোট বুথ। জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা 80,681। নতুন বুথ যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে 94,497। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ইতিমধ্যেই এই প্রস্তাব রাজনৈতিক দলগুলির হাতে তুলে দিয়েছে। আগামী বুধবার সর্বদল বৈঠকে তাদের মতামত নেওয়া হবে। এতদিন একটি বুথে সর্বাধিক 1500 ভোটার ভোট দিতে পারতেন, কিন্তু নতুন নিয়মে সেই সংখ্যা নামিয়ে আনা হচ্ছে 1200-তে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। পরে বিহার বিধানসভা নির্বাচনেও একই নিয়মে বুথ বিন্যাস করা হয়। কমিশন জানিয়েছে, আগামী দিনে দেশজুড়ে সমস্ত নির্বাচনে এই অভিন্ন নীতি অনুসৃত হবে। ফলে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও একই নিয়মে বুথ বিন্যাস হবে। জেলা শাসকের রিপোর্টে প্রাথমিকভাবে 13,853টি বুথ নতুন করে তৈরির প্রস্তাব এসেছে। সার্বিক পর্যালোচনার পর আরও 37টি বুথ সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 1,253টি বুথের পরিকাঠামো নতুনভাবে তৈরির প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 703টি বুথ স্থানান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে। জেলার ভিত্তিতে সবচেয়ে বেশি বুথ বৃদ্ধি হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। বর্তমানে এখানে বুথ সংখ্যা 8,859। প্রস্তাবিত সংখ্যা দাঁড়াচ্ছে 10,410। দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগনা, বর্তমানে 8,658টি বুথ, বাড়িয়ে 10,054 করার পরিকল্পনা। তৃতীয় স্থানে মুর্শিদাবাদ, বর্তমানে 5,895টি বুথ, প্রস্তাবিত 7,146টি। এরপর রয়েছে হুগলি ও নদিয়া। রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে বুথ বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সর্বদল বৈঠকে তাদের মতামত নিয়ে জেলা শাসকের রিপোর্টের সঙ্গে সমন্বয় করা হবে। এরপর সেই চূড়ান্ত রিপোর্ট পাঠানো হবে নির্বাচন কমিশনে। কমিশন অনুমোদন দিলে বিজ্ঞপ্তি আকারে ঘোষণা করা হবে বুথ বিন্যাসের নতুন রূপরেখা। কমিশনের মতে, বুথভিত্তিক ভোটারের সংখ্যা কমলে ভোটদাতাদের ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে। এতে ভোটদানের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ হবে। বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকায় নতুন বুথ গড়ে উঠলে সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে খুলল শিলিগুড়ি সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। 7 দিন বন্ধ থাকার পর কিছুটা স্বস্তিতে দার্জিলিং কালিম্পং সিকিমের বাসিন্দারা। গত সপ্তাহে শিলিগুড়ি সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে ধস নামায় জাতীয় সড়কের একটা দিক বন্ধ রেখে যান চলাচল চলতে থাকে। অবশেষে খুলল শিলিগুড়ি সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। ফলে কিছুটা হলেও স্বস্তিতে দার্জিলিং কালিম্পং সিকিমের বাসিন্দারা। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোথাও রাস্তায় মেরামত হয়েছে, আবার কোথাও নতুন করে ধসে বিধ্বস্ত রাস্তা তৈরি করা হয়েছে। তবে ধীরগতিতে সব দিক নজর রেখে চালকদের গাড়ি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজরও রাখছে প্রশাসন। এই রাস্তা বন্ধ থাকায় পর্যটনে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করা হচ্ছে পর্যটন সংস্থার তরফে। পাহাড়ে দীর্ঘদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছিল। দার্জিলিং কালিম্পং থেকে সিকিমের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করে। জাতীয় সড়কের একটা দিক বন্ধ করে যান চলাচল চলতে থাকে। মঙ্গলবার সকালে শিলিগুড়ি সিকিম সড়ক যোগাযোগের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের লিকুভিরে ফের ভূমিধস নামে। 29 মাইল মিরিক সহ একাধিক জায়গায় ধস নামতে দেখা যায়। রাস্তার একটা অংশ ভেঙে তিস্তার গর্ভে চলে গিয়েছিল। NHIDCL কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে। জানানো হয়, 15ই আগস্ট খুলবে জাতীয় সড়ক। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় রাস্তা তৈরির কাজ। এবার অবশেষে 7 দিন পর খুলল এই শিলিগুড়ি সিকিম লাইফলাইন। বাণিজ্যের কথা মাথায় রেখে এই রাস্তা চালু করতে তৎপর হয় প্রশাসন। রাস্তা চালু হলেও পুরোপুরি স্বস্তি এখনো ফেরেনি বলেই মত ওয়াকিবহাল মহলের। কারণ রাস্তা চালু হলেও বেশ কিছু জায়গায় খুব খারাপ অবস্থা, তাই চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ওই রাস্তা দিয়ে অতি সতর্কভাবে চলাচল করতে হবে। উপর থেকে বড় পাথর গড়িয়ে পড়ার আশঙ্কাও থাকছে। এই বিষয়ে কালিম্পংয়ের জেলা শাসক বলেন, সব রকম যানবাহন চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে। তবে আমাদের নজর রয়েছে যাতে কোনো চালক দ্রুত গতিতে গাড়ি না চালায়।
এদিকে রাস্তা বন্ধ থাকায় প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রশাসন সহ পর্যটন ব্যবসায়ীরা এই বিষয়ে বেশ চিন্তিত। ট্যুর অপারেটরদের দাবি, সিকিম যাওয়ার প্রধান সড়ক এটি, এটা বন্ধ থাকায় পর্যটকেরা বেশ সমস্যায় পড়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাহুলকে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার জানা গিয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাহুলকে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার জানা গিয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট জালিয়াতির অভিযোগ তোলার কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংবিধানের ৩২৪-৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে সরানো যায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো একই প্রক্রিয়া, অর্থাৎ সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করাতে হয়। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করতে হলে সংসদের ২ কক্ষেই ২/৩ সংখ্যাগরিষ্ঠতা লাগবে, যদিও সেই সংখ্যা বিরোধীদের নেই। ভোট চুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কার্যত তুলোধনা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন জ্ঞানেশ কুমার দাবি করেন, কমিশনের ঘাড়ে বন্দুক রেখে জনগণকে নিশানা করে রাজনীতি চলছে। সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এভাবে মিথ্যাকে সত্যি করা যাবে না। জ্ঞানেশ কুমার কংগ্রেসের নেতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, রাহুল গান্ধী যেসব অভিযোগ করেছেন 7 দিনের মধ্যে সেগুলি প্রমাণ সহ হলফনামা দিতে হবে, না হলে দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মহারাষ্ট্র, কর্ণাটক ও হরিয়ানায় ভোট চুরি হয়েছে। তার দাবি, কমিশন ভোটারের তথ্য নিয়ে কারচুপি করেছে। এর মাধ্যমে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। 7ই আগস্ট রাহুল গান্ধী দাবি করেন, বেঙ্গালুরু সেন্ট্রালের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্র থেকে 1,250,000 ভোট চুরি হয়েছে। এই ভোটেই বিজেপি লোকসভা আসনে জিতেছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন শাসক দলের সঙ্গে হাত মিলিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার দুদিনের ভারত সফরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠকে অংশ নেবেন ওয়াং ই। ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে এই সফরে। সোমবার দুদিনের ভারত সফরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠকে অংশ নেবেন ওয়াং ই। ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে এই সফরে। এই বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। সম্প্রতি শুল্ক সমস্যার জেরে বেড়েছে ভারত আমেরিকা সম্পর্কের টানাপোড়েন। সেই আবহে চীনা বিদেশমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্বের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক চাপিয়েছেন। রুশ তেল কেনার জন্য অতিরিক্ত 25% শুল্ক ধার্য করা হয়েছিল। আলাস্কার বৈঠকের পর সেই সমস্যা কিছুটা কমলেও এখনও সমাধান সূত্র অধরা। এর মাঝেই সীমান্ত সমস্যা সহ অন্যান্য বিষয়ে চীনের সঙ্গে আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। ওয়াং এর সফরে ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। এই মাসের শেষেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর। 2020 সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে চাপ বাড়ে। মোদীর আসন্ন সফরে সেই বরফ কিছুটা হলেও গলার সম্ভাবনা। জানা গিয়েছে সোমবার বিকেলে দিল্লি পৌঁছাবেন ওয়াং ই। সন্ধ্যে 6টা নাগাদ জয়শঙ্করের সঙ্গে বৈঠক। মঙ্গলবার সকাল 11টায় অজিত ডোভালের সঙ্গে সীমান্ত আলোচনায় অংশ নিতে পারেন চীনা বিদেশমন্ত্রী। মঙ্গলবার বিকেল 5:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে। গত বছর ডিসেম্বরে ডোভাল চীনে গিয়েছিলেন। সেখানে ওয়াং ইর সঙ্গে সীমান্ত আলোচনা হয়। তার আগে কাজানে মোদীর সঙ্গে জিনপিং এর বৈঠক হয়। সেখানেই দুই দেশের আলোচনা ফের শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয়। সম্পর্ক মেরামতের উদ্যোগ হিসেবে কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু হয়েছে। পাশাপাশি চীনা পর্যটকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে ভারত।
গত 2 মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর চীনে গিয়েছিলেন এসসিও বৈঠকে যোগ দিতে। হাই নিউজ নেটওয়ার্ক। অধিনায়কত্ব হারাতে পারেন সূর্য। টেস্টের পর ভারতের টি-20 দলেরও খোলনলচে বদলে দিতে চান গম্ভীর। প্রধান কোচ গৌতম গম্ভীরের নজর ভারতের টি-20 দলের দিকে। এবার ছোট ফরম্যাটেও অনেক বদল আনতে পারেন গম্ভীর। কি পরিকল্পনা করছেন তিনি? গৌতম গম্ভীর ভারতের টেস্ট দলের কোচ হওয়ার পর লাল বলের ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতের 3 সিনিয়র ক্রিকেটারের অবসরের পেছনে কোচকে দায়ী করেন অনেকে। টেস্ট দলের নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল। পুরনোদের বদলে অনেক নতুন মুখের দেখা মিলেছে। টেস্ট দলের পর এবার ভারতের টি-20 দলেরও খোলনলচে বদলে ফেলার পরিকল্পনা করেছেন গম্ভীর। টাইমস অফ ইন্ডিয়া তাদের রিপোর্টে জানিয়েছে, গম্ভীর চাইছেন 3 ফরম্যাটে একজনই অধিনায়ক। এখন ভারতের 3 ফরম্যাটে 3 অধিনায়ক। টেস্টে শুভমান, একদিনের ক্রিকেটে রোহিত শর্মা, টি-20তে সূর্যকুমার যাদব। সেটাই চাইছেন না গম্ভীর। এর থেকেই বোঝা যাচ্ছে একদিনের ক্রিকেটেও হয়তো রোহিত আর বেশি দিন খেলবেন না। অস্ট্রেলিয়া সিরিজের পরেই অবসর নিতে পারেন তিনি। শুভমানকে অধিনায়ক করলে সূর্যও অধিনায়কত্ব হারাবেন, তবে সেটা হয়তো এশিয়া কাপের পরে। এশিয়া কাপে সূর্যের ওপরই ভরসা রাখতে চায় বোর্ড। ভারতের টি-20 দলে এখন শুভমানের জায়গা পাকা নয়, কিন্তু যদি গম্ভীর তাকে অধিনায়ক করার কথা ভাবেন তাহলে এশিয়া কাপের দলে প্রত্যাবর্তন হতে পারে শুভমানের। রিপোর্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, গম্ভীর একটাই সংস্কৃতি করতে চাইছেন, তাই তিনি সব ফরম্যাটে একজন অধিনায়ক চান। গম্ভীরের পরিকল্পনা স্পষ্ট, এবার টি-20 দলকেও বদলে ফেলতে চান তিনি। মাঝে মাঝে অভিযোগ ওঠে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতের টি-20 দল চলতে পারে না। গম্ভীর সেটা ঠিক করতে চাইছেন। রিপোর্টে জানানো হয়েছে, টি-20-র জন্য বিশেষজ্ঞ প্লেয়ার তৈরি করতে চাইছেন গম্ভীর। তারা শুধু ছোট ফরম্যাটই খেলবেন, পাশাপাশি কয়েকজন থাকবেন যারা অন্য ফরম্যাটেও খেলবেন। প্রত্যেককে নিজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আলাদা করে ফিনিশার হিসেবে তিনি কাউকে চাইছেন না। ওই আধিকারিক বলেন, ক্রিকেটারদের দক্ষতা অনুযায়ী তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে, কারো জায়গা নির্দিষ্ট নয়। সেই কারণে ফিনিশার বলে আলাদা কেউ থাকবে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, শিবম দুবে যেমন নিচের দিকে খেলতে পারে, তেমনি প্রয়োজনে টপ অর্ডারে নামতে পারে, এমন ক্রিকেটার চাইছে গম্ভীর। গম্ভীরের পরিকল্পনার ঝলক দেখা যেতে পারে এশিয়া কাপে। ছোট ফরম্যাটে সবচেয়ে সফল তিনি। ক্রিকেটার ও পরে মেন্টর বা কোচ হিসেবে গম্ভীর বুঝিয়েছেন টি-20 তার সেরা জায়গা। আগেও গম্ভীর বারবার বলেছেন, আইপিএলের পারফরম্যান্সের ওপর নির্ভর করে টি-20 দল গড়া উচিত। তার দল নির্বাচনের সেই ছবি দেখা যেতে পারে। সেখানে শুভমান, হার্দিক পান্ডে এবং জশপ্রীত বুমরাদের মতো কয়েকজনকে দেখা যেতে পারে যারা একাধিক ফরম্যাট খেলেন। বাকিরা টি-20-র বিশেষজ্ঞ। এখন দেখার এশিয়া কাপের দল নির্বাচনের সময় গম্ভীর কাদের দিকে তাকান। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।